ও মাই গড! কি ম্যাচ দেখলাম এটা! একটা বিধ্বংসী, একটা সাইক্লোন আজকে অনুষ্ঠিত হয়েছে নিউজিল্যান্ডে। পাকিস্তান অবশেষে জয়ের দেখা পেয়েছে। ইন্ডিয়ার দেখানো পথে কিন্তু পাকিস্তান হেঁটেছে। আমি এর আগের ভিডিওতে বলেছি যে বয়স্ক বৃদ্ধদেরকে এই যে বাবর আজম, মোহাম্মদ রেজওয়ান বয়স্ক বৃদ্ধ ভাতা এদেরকে দিয়া বসাইয়া এই যে ইয়াং পোলাপানকে খেলাইছে, রেজাল্ট কিন্তু হাতে নাতে পেয়ে গেছে। একটু অপেক্ষা করতে হয়েছে ২ টা ম্যাচ। রেজাল্ট কিন্তু পেয়েছে। বাংলাদেশও যদি ইন্ডিয়াকে এই ফর্মুলাটা ফলো করে যে যারা আসলে টি-টোয়েন্টি সুলভ আচরণ করতে পারে না খেলার মাঠে তাদেরকে স্টপ করিয়ে দিয়ে ইয়াং পোলাপানকে খেলানো, টিম ইন্ডিয়া কিন্তু অগ্রসর হয়েছে শুধুমাত্র এই যে ইয়াংদেরকে সুযোগ দিছে। আপনি দেখছেন সঞ্জু স্যামসং, শুভমান গিল, তার রিঙ্কু সিং এদেরকে ভাই প্রমোট করছে, তিলক ভার্মা ভাই এদেরকে এরা প্রমোট করছে, ইয়াংদেরকে সামনে দিছে, ম্যাচ পাল্টাই গেছে, ভারতের চেহারা পাল্টাই গেছে টোটাল। পাকিস্তানও কিন্তু দেরিতে হলেও পাকিস্তান ইন্ডিয়াকে কিন্তু ফলো করে এই যে বাবর আজমকে রেজওয়ানকে বসাইছে, যার কারণে 204 রানের টার্গেট, বিশাল টার্গেট, কিন্তু তারা 207 রান করে, তাও আবার 16 ওভারে ম্যাচ জিতে গেছে। ভাই কঠিন খেলা হয়েছে, কঠিন খেলা। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের অবিশ্বাস্য একটা ম্যাচ নিয়ে। অবিশ্বাস্য বিভিন্ন কারণে, অবিশ্বাস্য বিভিন্ন কারণে এই ম্যাচ অবিশ্বাস্য। দুর্দান্ত একটা ম্যাচ আসলে হয়েছে। 204 রান করেছিল নিউজিল্যান্ড আগে ব্যাট করে। তবে পাকিস্তান, যে পাকিস্তান 2 ম্যাচে দাঁড়াতেই পারে নাই। প্রথম ম্যাচে 91 রানে অল আউট হয়ে গেছিল, দ্বিতীয় ম্যাচও পরাজিত হয়েছিল, একেবারে নিজেদেরকে মেলে ধরতে পারে নাই, নিজেরা একেবারেই ফাইট করতে পারে নাই। তবে 3 নাম্বার টি-টোয়েন্টিতে কিন্তু পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে। এই ম্যাচটা সিরিজ নির্ধারণী ম্যাচ হয়ে যেতে পারতো, যদি নিউজিল্যান্ড জিততো তাহলে সিরিজ জিতে যেত, কিন্তু পাকিস্তান কিন্তু এটা হতে দেয়নি। পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে এবং নিউজিল্যান্ডের দেওয়া 104 রানের টার্গেট মাত্র 16 ওভারেই অতিক্রম করে ফেলছে। 16 ওভারে 107 রান করে ফেলছে, সরি 207 রান। 204 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 16 ওভার খেলে এরা 207 রান করে ফেলছে। 4 ওভার বাকি থাকতে ম্যাচ শেষ। অবিশ্বাস্য, একটু কথা বলা উচিত আসলে। সাদাকে সাদা তো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। যদি ম্যাচের দিকে তাকাই আমরা, শুধু 4-6 4-6 পুরা ইনিংস জুড়ে 4-6 এবং 4-6। আমি একটু স্কোর কার্ড দেখতে দেখতে যদি বলি কি অবস্থা হয়েছে তাদের, কি মাইর মারছে রে বাইরে বাইরে, কঠিন মাইর দিছে, সাপা মাইর দিছে। অবিশ্বাস্য ইনিংস, অবিশ্বাস্য ইনিংস, এক কথায় অবিশ্বাস্য। ওকে, আগে ব্যাট করে নিউজিল্যান্ড 204 রান তোলে। টিম শেপার্ড 19 রান করেছে 9 বলে। আপনার এই 19 রানের ভিতরে কিন্তু সে স্থলপথ ব্যবহার করেছে একবার, আর বিমান যোগে বল পাঠিয়েছে আকাশপথ ব্যবহার করে 2 বার। তারপরে ফিন অ্যালেন কিন্তু 0 রান এই ম্যাচে রান করতে পারে নাই। শাহিন শাহর বলে দারুণ একটা ক্যাচ দিয়েছে, সেখানে হারিস রৌফ ক্যাচটা ধরেছিল। তারপরে মার্ক চ্যাপম্যান কিন্তু অল্পের জন্য সেঞ্চুরির দেখা পায় নাই, 94, তাও আবার কত বলে, 44 বলে। আপনি দেখেন 59 মিনিট সে ক্রিজে ছিল, এনিওয়ে 44 বলে 94 রান। 11 বার সে স্থলপথ ব্যবহার করেছে, 11 বার স্থলপথ ব্যবহার করেছে, মাটি কামড়িয়ে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে, এবং 4 বারের জন্য কিন্তু সে আকাশপথ ব্যবহার করেছে, বিমান যোগে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। এনিওয়ে, তারপরে আসলে আর কেউ রান করতে পারেনি ওইরকম। এই যে কি ব্রেসওয়েল করেছিল আপনার 31, 2 বারের জন্য
বল পাঠিয়েছে বিমান যোগে সীমানার বাইরে, 3বারের জন্য আকাশপথ স্থলপথ ব্যবহার করেছে 3বারের জন্য। তো রান আসলে যা হওয়ার ওইখানেই হয়ে গেছে। ওই যে আপনার কি বলে মার্ক চ্যাপম্যান করে ফেলছে, 94 রান করে ফেলছে, তো 213 স্ট্রাইক রেটে রানটা ওইখানে হয়ে গেছে, 204 রান টোটাল। আর উইকেট শুরু থেকেই শাহিন শাহ আফ্রিদি ভালো বল করছে, কিন্তু দ্বিতীয় ম্যাচে এবং তৃতীয় ম্যাচে যে ধরনের দ্বিতীয় ম্যাচে এবং প্রথম ম্যাচে যে ধরনের মাইর, বিশেষ করে দ্বিতীয় ম্যাচে শাহিন শাহ আফ্রিদিকে যেভাবে মারছে একেবারে, তার প্রথম ওভার মেডিনের পরে এরপরের ওভারে 26 রান, একেবারে দলের 3 নাম্বার ওভার, দলীয় ওভার 3 নাম্বার ওভারে 4টা 6 খাইছিল। সেইখান থেকে শাহিন শাহ আফ্রিদি কামব্যাক করছে, 4 ওভারে 36 রান দিয়ে 2 উইকেট পাইছে। কিন্তু শুরুতেই কিন্তু উইকেট নিয়েছিল প্রথম 5 বলেই, কিন্তু ইনিংসের শুরুর 5 বলেই কিন্তু আপনার 3 রানের সময় 1 উইকেট হয়েছিল, সেটা শাহিন শাহ আফ্রিদি পেয়েছিল। আবরার আহমেদ 3 ওভারে 43 রান সাফা ম্যাচ দিছে, 2 উইকেট যদিও পাইয়ে থাকে। হারিস রৌফ 4 ওভারে 29 রান, যথেষ্ট পরিমাণে ভালো বল করেছে এই মাইর খাবার দিনে। 204 রান করছে, বোঝানো তো কি মাইরটা দিছে, কিন্তু সেখানে হারিস রৌফ 4 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট পেয়েছে। তারপরে আব্বাস আফ্রিদি 2 ওভার 5 বলে 24 রান, 2 উইকেট। সাদাব খান 4 ওভারে 33, খুজদিল শাহ 1 ওভার, সালমান আগা 1 ওভার করছে, কিন্তু খুজদিল শাহর ওই 1 ওভারে রান আসছে 18। এনিওয়ে 204 রান যখন হয়েছে, আমি ধরেই নিয়েছি আসলে এই ম্যাচ পারবে না ভারত, পাকিস্তানের পক্ষে এই ম্যাচ সম্ভব না। কারণ এর আগে আমরা দেখছি 91 রানে অল আউট হয়ে যাওয়া তাদের, 130-35 রানে অল আউট হয়ে যাওয়া, 9 উইকেট, 135 রানের সম্ভবত 9 উইকেট ছিল ওই 15 ওভারের ম্যাচটা, বৃষ্টির জন্য যেই পুরো ওভার খেলা হয় নাই, ওইখানে ওদের পারফর্ম দেখার মতো ছিল না। কিন্তু আজকের পারফর্মটা একেবারেই চোখে লাগার মতো, একেবারে আউটস্ট্যান্ডিং একটা পারফর্ম হচ্ছে। আপনি দেখেন এই 204 রানের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে কিন্তু জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে। মোহাম্মদ হারিস আপনার 20 বলে করেছে 41 রান, 20 বলে 41 রান করে আউট হওয়ার আগে সে আপনার বল সীমানা পার করেছে মাটি কামড়িয়ে 4 বার স্থলপথ ব্যবহার করে, এবং বিমান যোগে বল পাঠিয়েছে 3 বার আকাশপথ ব্যবহার করে। তারপরে এই যে হাসান নওয়াজ পরপর 2 ম্যাচে কিন্তু সে লাড্ডু মারছিল, কিন্তু আজকের ম্যাচে ওই 2 ম্যাচ পুষিয়ে দিয়েছে। এখানে আপনার 45 বলে সে 105 রানের এই অবিশ্বাস্য ইনিংসটা খেলছে, এবং নট আউট ছিল সে। আপনার 10 বারের জন্য মাটি কামড়িয়েছে, এবং বিমান যোগে বল পাঠিয়েছে আকাশপথ ব্যবহার করে 7 বারের জন্য সীমানার বাইরে। সালমান আগা কিন্তু আপনার 51 রান করেছে 31 বল থেকে। সালমান আলী আগাও কিন্তু যথেষ্ট হিট করেই খেলেছে, আপনার 6 বার সে মাটি কামড়িয়েছে, স্থলপথ ব্যবহার করেছে, এবং 2 বার কিন্তু বিমান যোগে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে আকাশপথ ব্যবহার করে। সেখানে বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ বেদম কেলানি কেলিয়েছে নিউজিল্যান্ডের বোলারদেরকে পাকিস্তানের ব্যাটসম্যানরা। তবে এখানে কিন্তু বাহবা পাওয়া জরুরি, বাহবা দেওয়াটা খুবই জরুরি। সেটা হচ্ছে পাকিস্তানের আপনার যে টিম সিলেকশন ম্যানেজমেন্টকে, যে যারা ওই যে আপনার দলটার উপরে বিশ্বাস রেখেছে, যে ইয়াং দল, তাদেরকে ওই যে বিশেষ করে আপনার এই যে হাসান নওয়াজ 2 ম্যাচে পরপর 0 রানে আউট হওয়ার পরেও তাকে যে সুযোগটা দিছে, এটা কিন্তু আপনার একটা কৃতিত্ব তারা পেতেই পারে, কৃতিত্বের দাবিদার কিন্তু, যে 2 ম্যাচে পরপর 0 করার পর তার উপর আস্থাটা রাখছে, এবং সে আস্থার প্রতিদান দিতে গিয়ে আজকে 45 বলে এই বিধ্বংসী ইনিংসটা খেলেছে। আমার কাছে মনে হয় যে এই যে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়াকে ফলো করছে পাকিস্তান, কিন্তু দেরিতে হলেও ইন্ডিয়াকে ফলো করছে, ফলো করে কিন্তু এই যে মোহাম্মদ রেজওয়ান বাবরের মতো ব্যাটসম্যানকে ছেটে, বাবরের মতো এই রেজওয়ানের মতো ব্যাটসম্যানকে ছেটে ফেলে দিয়ে ইয়াং প্লেয়ারদেরকে খেলাচ্ছে, সেটার সুফল কিন্তু পাচ্ছে। হয়তো আরো একটু সময় লাগবে, সফলতা ধারাবাহিকভাবে আসছে, কিন্তু লেগে থাকতে হবে। টিম ইন্ডিয়া যেভাবে আপনার নতুন ছেলেদেরকে সুযোগ দিছে, পাকিস্তানে এই কাজটা কিন্তু ভালো করছে। বাকি আছে আমাদের বাংলাদেশ, দেখি যদি টিম ইন্ডিয়াকে ফলো করতে পারে, সফলতা আসলে বাংলাদেশও পাবে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।